হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2024-এর নভেম্বর মাসে যে রেলওয়ে এএলপি সিবিটি 1 পরীক্ষা হলো, তার 28 নভেম্বর 2024-এর সেকেন্ড শিফটের সবকটি ম্যাথের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এই কোশ্চেনগুলি তোমাদের রেলওয়ে এএলপি 2025-এর পরীক্ষা এবং রেলের অন্যান্য পরীক্ষা যেমন এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আপকামিং ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে। ঠিক আছে, টোটাল 15টা শিফটে আমাদের এই এএলপি সিবিটি 1 পরীক্ষা হয়েছে। তার মধ্যে আমি 10টা শিফটের ম্যাথের কোশ্চেন অলরেডি সমাধান করে দিয়েছি, 15টা শিফটেরই রিজনিংয়ের কোশ্চেন অলরেডি সমাধান করে দিয়েছি। এছাড়া এই 15টা শিফটের যে সায়েন্সের কোশ্চেন সেগুলো আমি একটা ভিডিওতে তোমাদের প্রোভাইড করেছি, এবং জেনারেল অ্যাওয়ারনেসের যে কোশ্চেন অর্থাৎ জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো একটা ভিডিওতে প্রোভাইড করেছি। তো এই সব যে ক্লাসগুলো আমি আগে করিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক আমি সব ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তুমি তাহলে দেখে নিও। ঠিক আছে, তো এটি আমাদের ম্যাথের পার্ট 11, কারণ 11 নম্বর শিফটের সমাধান চলছে। এর আগে 10টা শিফট অলরেডি করেছি, তাই তো। তো চলো শুরু করব। ভিডিওটিকে একটু লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। দেখো, সবার প্রথমে ম্যাথ আছে আমাদের 2 নম্বর প্রশ্নে। প্রশ্নের কোনটা সঠিক অ্যান্সার সেটা আমি হাইড করে দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিসের মতো করে এই ভিডিওটিকে দেখতে পারো এবং শিখতেও পারো। আগে ভিডিওটিকে পজ করে নিয়ে নিজেরা কোশ্চেনগুলো সমাধান করবে, তারপরে আমার সলিউশন দেখে নেবে। ঠিক আছে, তো কি বলেছে, 3টি পেন্সিল এবং 5টি কলমের মূল্য একত্রে 101 টাকা এবং 5টি পেন্সিল ও 3টি কলমের মূল্য একত্রে 91 টাকা হলে 2টি পেন্সিল ও 2টি কলমের মূল্য একত্রে কত? তো পেন্সিলকে আমি সি লিখছি আর কলমকে পি দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, কারণ দুটোই পি দিয়ে শুরু, পেন্সিলের মধ্যে সি আছে, তাই পেন্সিলকে সি দ্বারা ডিনোট করছি। তো 3টে পেন্সিল মানে 3C প্লাস 5টি কলম মানে 5P, কত? 101 টাকা। আর 5টি পেন্সিল মানে 5C প্লাস 3টি কলম মানে 3P, কত? 91 টাকা। এখন আমাদের এখানে এইটাকে যদি যোগ করি তাহলে 5 আর 3 8টি পেন্সিল, 5 আর 3 8টি কলম, 91 আর 101 করলে 192 টাকা। ঠিক আছে, চেয়েছে 2টি পেন্সিল 2টি কলম। তো আমরা এখানে যদি উভয় পাশে 4 দিয়ে ভাগ করি তাহলেই তো 2টো পেন্সিল 2টো কলম পেয়ে যাব, কারণ 4 দিয়ে ভাগ করলে দুটোকেই কাটতে হবে। তো 4 দিয়ে যদি কাটি, 4 দুগুণি 8, এখানেও 4 দুগুণি 8, তাহলে 2টো পেন্সিল মানে 2C আর 2টো কলম পাচ্ছি 2P। কত টাকা পাচ্ছি? 4 দিয়ে কেটে, 4 4 16, 3 2 32, 4 8 32, 48 টাকা। অপশন সি এরটা কারেক্ট অ্যান্সার বা অপশন 3 এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট পরবর্তী ম্যাথের কোশ্চেনে যাব। এই যে এটা 19 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যদি এত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এর সর্বনিম্ন মান নির্ণয় করুন। তো এইটা 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কোনো সংখ্যার শেষ 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে 4A6, অর্থাৎ এখানটায় এ এর জায়গায় সর্বনিম্ন চেয়েছে তাই 0 থেকে শুরু করব। এর জায়গায় যদি 0 বসাই সব থেকে ছোট, তাহলে কি 8 দ্বারা বিভাজ্য হয়? দেখি, 8 দিয়ে 406কে ভাগ করলে মেলে? 5 8 40, কিন্তু 6কে মেলে না, তার মানে 0 হবে না। ঠিক আছে, যদি আমি 1 বসাই তাহলে কি হয় দেখি? 416 হবে, তাই তো। তাহলে 8 দিয়ে করলে 5 8 40, তারপরে 1 6 16, 8 2 16 মিলে যাবে, তার মানে 1 আমাদের অ্যান্সার। ঠিক আছে, 1 আমাদের অ্যান্সার হয়ে যাবে। এর সর্বনিম্ন মান 1। নেক্সট দেখো কি আছে 20 নম্বর প্রশ্নে বলেছে 70টি মানের গড় 40, প্রতিটি মানকে 20 দ্বারা গুণ করা হয়, পরিবর্তিত গড় কত হবে? দেখো, প্রতিটি মানের সঙ্গে যেটা করা হয় গড়েও সেই একই পরিবর্তন ঘটে, তাহলে প্রত্যেকটি মানকে 20 দ্বারা গুণ করলে গড়ও 20 গুণ হয়ে যাবে। পরিবর্তিত গড় কত হবে? তাহলে আগের গড় ছিল 40, তার 20 গুণ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মানকে 20 দিয়ে গুণ করা হয়েছে। 20 গুণ 40 করলে 800। অপশন এ বা 1 এরটা অ্যান্সার। নেক্সট 21 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে একটি দেশে জনসংখ্যার 55% মহিলা, পুরুষ জনসংখ্যার 80% স্বাক্ষর। যদি মোট সাক্ষরতার হার 58% হয় তাহলে স্বাক্ষর মহিলাদের শতকরা হার কত? দেখো, এই যে কোশ্চেন, এটা আমরা যদি বেসিক ভাবে করি, এক্স দিয়ে করি, তাহলে একটু বড় হয়ে যাবে।
তো আমি এখানে তোমাদের স্মার্ট মেথডে করাবো, মানে অ্যালিগেশন মেথডে এই কোশ্চেনটা করাবো। অ্যালিগেশন মেথডে এইসব কোশ্চেন তোমরা করতে পারবে। কিভাবে করবে দেখো, বলেছে 55% মহিলা, তো টোটাল যদি আমি 100 ধরি তাহলে 55% মহিলা মানে ওমেন কত 55, আর মেন কত হবে তাহলে 100 বিয়োগ 55 করলে 45। ঠিক আছে, আচ্ছা এটা হলো মহিলা পুরুষের সংখ্যা পাচ্ছি পার্সেন্টেজ আমি লিখছি না কারণ সেই অনুপাতে কাটাকাটি চলে যায় তাই। এবার পুরুষ জনসংখ্যার 80% স্বাক্ষর, তাহলে পুরুষদের 80% স্বাক্ষর, আর মোট সাক্ষরতার হার 58। মোট আমাদের কি, মোট মানে পুরুষ মহিলা মিলিয়ে মিশ্র, তাই মাঝখানে লিখবো, শতাংশ লিখছি না এখানেও কারণ দুই জায়গায় শতাংশ থাকবে। তো এবার আমাদের চেয়েছে মহিলাদের স্বাক্ষর মহিলাদের শতকরা হার, তাহলে কত সেটাই আমরা বের করবো এখানে। চলো অ্যালিগেশন মেথডে করি, 80 দিয়ে 58 বিয়োগ করলে কত হয় 22। এবার এখানে যেহেতু এটা অনুপাতে আছে আর এই অনুপাতটাকে ছোট করে নিলে 5 11 55 5 9 45, এই উপরে যে অনুপাত থাকে সংখ্যার নিচের অনুপাতটা আমাদের সেম হয়। ঠিক আছে, তাহলে 11 যদি আমাদের 22 হয় তাহলে 9 কত হবে, 11 যদি 22 হয় 2 গুণ করলে পাই 9 হয়ে যাবে, 9 দুগুণি 18। ঠিক আছে, দুটো রেশিও করলে আমরা সেম পাবো, রেশিও সেম হয়, বুঝতে পেরেছো, একই রেশিওতে থাকে। তাহলে 11:9, তাহলে 11 দুগুণি 22, তাহলে 9 দুগুণি হয়ে যাচ্ছে কত 18। এবারে তুমি দেখো আমরা জানি মাঝেরটা একটার থেকে ছোট হলে আর একটার থেকে বড় হয়, তার মানে এই মানটা কি হবে 58 থেকে ছোট হবে, কারণ 58 থেকে 80 বড়, তাহলে এটা ছোট হতে হবে। এইটা ছোট হলে 58 বিয়োগ 18 করলেই ছোট হবে, অর্থাৎ 40। তো আমরা পেয়ে যাচ্ছি যে মহিলাদের স্বাক্ষর মহিলাদের শতকরা হার কত 40%। ঠিক আছে, শতাংশ লিখছি না, কোথাও লিখিনি, শতাংশ তো সব জায়গায় থাকে তাই কোনো ইয়ে নেই, ভ্যালু নেই, 40% অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো, এই সবগুলোতেই শতাংশ দিতে হয় তো 40%। আচ্ছা নেক্সট, এবারে 22 নম্বর প্রশ্ন বলেছে এত সমান ওয়াই সাইন এ নট ইকুয়াল টু 1 হলে ওয়াই এর সঠিক উপস্থাপনা। দেখো কজ স্কোয়ার এ মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর আমরা জানি যে 1 কে স্কোয়ার আকারে লিখতে পারি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি পাওয়া যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে 1 আর বি কত সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে 1 মাইনাস সাইন এ, নিচে আছে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কাটা, তাহলে ওয়াই এর মান কত 1 প্লাস সাইন এ বা সাইন এ প্লাস 1, অপশন এ টা। ঠিক আছে, যোগের সময় আগে পরে লেখা যায়। এবারে দেখো 23 নম্বর প্রশ্নে বলেছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান যার কর্ণ 7√2 সেমি, ত্রিভুজের সংশ্লিষ্ট উচ্চতা বর্গক্ষেত্রের বাহুর সমান যার ক্ষেত্রফল এত, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বেস কত, বেস পাবো এইটার থেকে যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে, বর্গক্ষেত্রের কর্ণ বলে দিয়েছে 7√2, তা কর্ণ যদি 7√2 হয় বাহু কত হবে 7 হবে, কারণ a√2 হচ্ছে কর্ণ, a√2 মানে 7√2, তাহলে a কত 7। ঠিক আছে, তাহলে পরিসীমা কত 4 গুণ 7 করলে 28, পরিসীমা তাই না, পরিসীমা 4 গুণ 7 মানে 28 গুণ, সেইটাই আমাদের ভূমি বলেছে, এই যে ভূমির জায়গায় তাই লিখলাম। আর বলেছে কি একটি বর্গক্ষেত্রের বাহুর সমান যার ক্ষেত্রফল এত, সেইটা হচ্ছে উচ্চতা, তাহলে উচ্চতা কত, এই একটা বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল বলেছে কত 169, তাহলে বাহু কত হবে 13, এই 13র সমান বলেছে, বাহুর সমান, তাহলে 13, উচ্চতা কত 13, 2 দিয়ে কাটবো 14, তো 14 গুণ 13 করলে কত 182। দেখো 13 7 91 করে তার সঙ্গে 2 গুণ করে দাও, 91 দুগুণ 182, এটা আমাদের অ্যান্সার, অপশন ডি বা 4 ঠিক আছে নেক্সট, এবারে 24 নম্বর বলেছে এত থেকে এত বিয়োগ করলে নিম্নের কোন বিকল্পটি পাওয়া যায়। দেখো আমরা তো এটাকে মৌখিকভাবেই এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্সার এটা হবে। চলো আমি যদি এমনি বিয়োগ করি কিভাবে করব, ব্র্যাকেটের মধ্যে যদি দুটোকেই রাখি বিয়োগ করলে পরে দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের কি হচ্ছে মাইনাস 2x স্কোয়ার, আর এখানে প্লাসে প্লাসে প্লাস মানে প্লাস 2y স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের ভিতরে দেখো ভিতরে যেখানে প্লাস আছে সেখানে বাইরে প্লাস আছে, কিন্তু এক্স স্কোয়ার আগে কোথাও মাইনাস নেই, এক্স স্কোয়ারের আগে ভিতরে কোথাও মাইনাস আছে অপশনে নেই, তাহলে মাইনাস সহ 2 কমন নেব, মাইনাস সহ 2 কমন নিলে এক্স স্কোয়ার থাকবে এখানে, আর এখানে মাইনাস থাকবে কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানটায় থাকবে ওয়াই স্কোয়ার।
দেখো এই দুটো গুণ করে আগের লাইনে পৌঁছাতে পারবে, 2x² মাইনাসে আর মাইনাসে মাইনাসে প্লাস 2y²। তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এই একটা কোশ্চেন 27 নম্বর। যদি চতুর্ভুজ এত জে কে এল এম কোণের পরিমাপের অনুপাত এত হয় তাহলে চতুর্ভুজের আকার কি? দেখো চতুর্ভুজের আকার বর্গক্ষেত্রও হবে না, ঘুড়িও হবে না, সামন্তরিকও হবে না, ট্রাপিজিয়াম হবে। কেন? কারণ বর্গক্ষেত্র, দেখো বর্গক্ষেত্রের সব কোণ সমান, মানে সব কোণ সমান মানে প্রতিটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু সব কোণ সব 1:1:1:1 আছে কি? নেই। তার মানে সব কোণ সমান এখানে দেওয়া নেই, তার মানে বর্গক্ষেত্র আমাদের অ্যান্সার হবে না। এবার যদি আমি ঘুড়ি দেখি, ঘুড়ির এক জোড়া বিপরীত কোণ সমান, এক জোড়া বিপরীত কোণ সমান। কেন? দেখো ঘুড়ি তো তোমরা উড়িয়েছো, কাইট, এই যে এই দুটো কোণ সমান হয়, এইটা থিটা হলে এটাও থিটা হয়, আর এইটা আমাদের এই দুটো আলাদা হয়, এই দুটো সমান হয় না, এক জোড়া বিপরীত কোণ সমান হয় ঘুড়ির ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা ঘুড়িও হবে না, কারণ এখানে দুটো কোণ সমান দেওয়া নেই। এটা সামন্তরিক হবে কি? না, এটা সামন্তরিক হবে না, কারণ সামন্তরিকের ক্ষেত্রে কি হয়? সামন্তরিকের ক্ষেত্রে দেখো এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ সমান হয়, বিপরীত কোণ সমান, এই কোণটা এই কোণটা, এই দুটো কোণ সমান হয়। তাহলে সামন্তরিকের বিপরীত কোণ সমান হয়। ঠিক আছে, বিপরীত কোণ সমান, বয়ে দীর্ঘি দিচ্ছি কেন? বিপরীত কোণ সমান, কিন্তু আছে কি এখানে? দেখো দুটো 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 করে কোণ সমান আছে, নেই, তার মানে এটাও হবে না, ট্রাপিজিয়াম আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ট্রাপিজিয়াম। এবারে এরকম কোশ্চেনে যদি আমাদের জে কে এল এম, এটা জে, এটা কে এল এম, আচ্ছা যদি এইটা আমাদের আরো একটা অপশন দিয়ে দিত যে কোনোটিই নয়, তাহলে ট্রাপিজিয়াম কেন সেটা কিভাবে বুঝতাম? কারণ এটা তো চারটে কোণ 4 রকম হতে পারে, এবং ট্রাপিজিয়াম হলে যে আমরা যদি এরকম একটা আঁকি, তাহলে এইটা কি ট্রাপিজিয়াম? না, এটা নিশ্চয়ই ট্রাপিজিয়াম না। ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, এখানে কি এই দুটো সমান্তরাল আছে? নেই। তার মানে ট্রাপিজিয়াম কেন এটা, সেটা যদি আমি বলি, দেখো অ্যান্সার তো আমরা কোশ্চেনে পরীক্ষায় কোশ্চেন আসলে দেখা মাত্র চতুর্ভুজের আকার জানতে চেয়েছে, এই তিনটে যখন হচ্ছে না এটাই আমরা অ্যান্সার করে বেরিয়ে যাব। কিন্তু এটা কেন, চলো সেটা প্রমাণ করে দেই। দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই যে তির্যক বাহু সংলগ্ন যে দুটো কোণ, এই দুটো কোণের যোগফল 180 হয়, মানে এই দুটো কোণ যদি আমি যোগ করি তাহলে 180 পাবো। আবার এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ যদি আমি যোগ করি তাহলে 180 পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তির্যক বাহু সংলগ্ন যে দুটো কোণ, সেই দুটো কোণের যোগফল 180, আর এই দুটো বাহু সমান্তরাল। এখন তাহলে এখানটায় তুমি দেখো ভালো করে যে কোনো দুটো দুটো করে যোগ করে 180 পাই কি? এখানে 2 আর 6, হ্যাঁ এই যে 6 আর 2 8, 5 আর 3 8, 6 আর 2 8 আর 5 আর 3 8। তার মানে এখানটায় আমি এটা এইভাবে বলতে পারি যে এইটা 5 আর এইটা 3, 5 আর 3 যোগ করলে 8, এখানেও 6 আর 2 8 যোগ করলে দেখো সমান হচ্ছে, তার মানে দুটোই 180 সমান হচ্ছে, 6 আর 2 8, 5 আর 3 8। ঠিক আছে, এবার তুমি চতুর্ভুজের যে 360 ডিগ্রির কোণে ফেলে দেখো যে এই দুটো কোণ 6 আর 2 8 8 16, 16 মানে 360 হলে 8 মানে কত? 180 হবে। ঠিক আছে, প্রমাণ হয়ে যায় আমাদের এটা যে ট্রাপিজিয়াম। ক্লিয়ার? কিন্তু পরীক্ষার সময় এত কিছু আমরা করব না, ডাইরেক্ট আমরা বাকিগুলোকে এলিমিনেট করে এটা অ্যান্সার করে দেব। নেক্সট, এইবারে 28 নম্বর প্রশ্ন বলেছে 11 এবং 30-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? 11 এবং 30-এর মধ্যবর্তী, 11-র পরে মৌলিক 13, 13-র পরে 14 15 16 17 মৌলিক, 18 19 মৌলিক, 19-এর পরে 20 21 22 23 মৌলিক, 23-এর পরে 24 25 26 27 28 29 মৌলিক। ঠিক আছে, তো উভয় সংখ্যা বাদ দিতে বলছে, তার মানে 11কে ধরবো না। এইগুলো মৌলিক, এগুলোর কি চেয়েছে? গড় চেয়েছে। দেখো 17 আর 23 যোগ করলে 40, 40 আর এখানে 10 10 20 আর 20 40, 40 40 80, আর 9 9 18 আর 3 18 আর 3 21, 80 আর 21 করলে 101। তাকে ভাগ করবো কয়টা সংখ্যা? 5, তাহলে 20.2, অপশন সি বা 3-এরটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, এবারে 29 নম্বর বলেছে 70 মিটার ভূমি ব্যাসার্ধ এবং 110 মিটার উচ্চতা বিশিষ্ট আবদ্ধ চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়?
2πr ইন্টু আর প্লাস এইচ। তো মান বসাও, সমাধান করো। 2 গুণ পাই, পাই মানে কত? 22/7। আর কত? আর হলো 70। আর প্লাস এইচ মানে এই দুটোর যোগফল 110, আর 70 করলে 180। 7 দিয়ে কাটলে 7 10 70। এখন এইগুলোকে তুমি গুণ করতে পারো, অথবা তুমি এখানটায় 11 দ্বারা বিভাজ্যতা চেক করতে পারো। কারণ কি 22 আছে মানে 11 দ্বারা বিভাজ্য হবে। তো 11 দ্বারা বিভাজ্যতা চেক করলে 7 5 12 8, 11 দ্বারা বিভাজ্য না। 12 থেকে 8 গেলে 4, 11 দ্বারা বিভাজ্য না। 8 5 13 থেকে 2 গেলে 11, 11 দ্বারা বিভাজ্য। 7 2 9, 9 থেকে 9 গেলে এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো 11 দ্বারা বিভাজ্য পাচ্ছি। আচ্ছা, দুটো যখন 11 দ্বারা বিভাজ্য পাবো তখন আমরা অন্য জিনিস চেক করব। চলো এইটাও দেখি হয় কিনা। 8 আর 4 12 থেকে 2 গেলে তোমার কত হয়? 10। এটা 11 দ্বারা বিভাজ্য না। এবার এই দুটোর মধ্যে দেখো আমি 3 দ্বারা বিভাজ্যতা চেক করতে পারি, তাই না? দেখো 8 আর 2 10 5 15, এটাও 3 দ্বারা, এটাও 3 দ্বারা। এবার 9 দ্বারা যদি দেখি, 8 আর 2 10 5 15, 9 দ্বারা কি বিভাজ্য? কারণ 180-র মধ্যে 9 আছে, এটা 9 দ্বারা বিভাজ্য না। কিন্তু এইটা আমাদের দেখো 9 দ্বারা বিভাজ্য হবে। 7 আর 2 9, 9 9 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা গেল বিভাজ্যতা দিয়ে। নাহলে বেসিক ভাবে এভাবে গুণ করবে যে তোমার 22 গুণ 2 গুণ 18 করবে 729, 792 পাবে। 792 দুটো শূন্য। ঠিক আছে, 18 দুগুণি 36, দুগুণি 72, গুণ 11 করলে 792, তারপর দুটো শূন্য। নিজের মতো করে গুণ করে নেবে, কিন্তু অপশন দেখে আমরা বের করতে পারি। নেক্সট। আচ্ছা, এই একটা প্রশ্ন 34 নম্বর প্রশ্নে বলেছে একজন বিক্রেতা 1 টাকায় 10টি ট্রফি বিক্রি করে 20% লাভ করে। তিনি 1 টাকায় কতগুলো ট্রফি কিনেছিলেন? দেখো এই যে কোশ্চেনগুলো অনেকভাবে করা যায়। আর আমি তোমাদের যে পেইড কোর্স করিয়েছি ম্যাথ রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ, আমি এখনো বলবো যে তোমরা ওই কোর্স যদি নিয়ে নাও, আর তার সাথে এই যে লেটেস্ট এক্সামের কোশ্চেন যেগুলো করাচ্ছি, ওই কোর্স নিলে তোমার সব কনসেপ্ট ওখানে আমি করেছি, সেইগুলোর থেকে এই সব কোশ্চেনে এসছে। ঠিক আছে, একটু শুধু ঘুরিয়ে দিয়েছে হালকা। এবার তুমি যদি কনসেপ্ট জানো, সব ক্লিয়ার হয়ে যায়। তো সেই কোর্স যদি নিতে চাও তাহলে ম্যাথ রিজনিং এর কোর্স রয়েছে, নিতে পারো। তোমার এএলপি 2025, তারপরে এনটিপিসি, গ্রুপ ডি, যে আসন্ন যে পরীক্ষাগুলো রয়েছে, সামনে এনটিপিসি হবে, গ্রুপ ডি হবে, সেগুলো সব কভার হয়ে যাবে। নিয়ে এই মুহূর্তে তুমি কি করতে পারো, সেম টাইপের কোশ্চেনগুলো বাদ দিয়ে সব আলাদা আলাদা কোশ্চেনগুলো বা তোমার যেই চ্যাপ্টার প্রবলেম সেই চ্যাপ্টারটা তুমি ভালো করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই কোশ্চেন আমরা কিভাবে করব? পরীক্ষার সময় দেখো একদম বেস্ট স্মার্ট অ্যাপ্রোচ কি হবে? 20% বলছে, শতাংশটাকে ভগ্নাংশে পরিণত করো। 20% মানে 1/5। তাহলে যোগ করে দাও, কারণ লাভ বলেছে, লাভ বলেছে তাই যোগ করে দিলাম। এখন ডাইরেক্ট এটা করো যে 5 5 মানেই 10টি ট্রফি, কারণ এখানেও 1 টাকা, পরেও 1 টাকা, টাকা চেঞ্জ হয়নি। 1 টাকায় 10টা বিক্রি করে বলেছে কতগুলো কিনেছিল। তো যখনই এই প্যাটার্ন থাকবে, 5 মানে 10 করে দেব, তার মানে সে কিনেছিল 5 আর 1 6টা। যেহেতু এখানে যোগ আছে, 5 আর 1 6 করে দেবো। 5 দুগুণি 10, 6 দুগুণি 12 আমাদের অ্যান্সার। 12 আমাদের অ্যান্সার। এর থেকে সহজ মেথড এই কোশ্চেন আর হয় না। 20% লাভ মানে 1/5, তাহলে 5টা মানেই 10টা ধরবো, কারণ তোমার এইটা বিক্রি করছে। এবার যেহেতু লাভ হচ্ছে তার মানে এক্সট্রা যেটা লাভ করছে, তার মানে সে কিনেছিল কি, বেশি ট্রফি কিনতে পেরেছিল 1 টাকায়। সেটা দেখে তুমি অপশনেও দেখতে পারো যে বেশি ট্রফি তো একটা অপশনেই আছে, এটাই অ্যান্সার। কিন্তু যদি এখানেও 14, এখানে 16, এখানে 13 এরম দিত, তাহলে এইভাবে করতাম। 5 মানে 10, তাহলে কিনেছিল কতগুলো? 5 আর 1 6, অর্থাৎ 6 দুগুণি 12। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে 35 নম্বর প্রশ্নটিতে বলেছে ঋণ নেওয়া 3000 টাকা অর্থরাশির 5 বছরে বার্ষিক 4% সুদের হারে সরল সুদের পরিমাণ নির্ণয় করুন। তো সরল সুদ প্রত্যেক বছর সমান হয়, তাহলে 5 বছরে 4 5 20% হবে। তো এইটার 20% করলেই সুদ পেয়ে যাব। শতাংশের জন্য দুটো শূন্য কাটা চলে যাবে, কারণ নিচে 100 চলে আসে। তো এবার 20 গুণ 30 করলে কত হবে? 600 আমাদের অ্যান্সার। নেক্সট। আচ্ছা, এই যে দেখো এবারে 42 নম্বর প্রশ্নে বলেছে তিনজন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত এত, 8 বছর পূর্বে বয়সের সমষ্টি এত হলে বর্তমানে জ্যেষ্ঠ ব্যক্তির বয়স নির্ণয় করুন। তো 8 বছর পূর্বে যদি 51 হয়, বর্তমানে কত হবে? তিনজনের বর্তমানে এই তিনজনের সমষ্টি কত হবে? 51 যোগ 24, কারণ এক একজনের 8 বছর পূর্বের থেকে বর্তমানে প্রত্যেকের 8 করে বেড়েছে, তার মানে তিনজনের 3 8 24 বেড়েছে বর্তমানে। তাহলে 51 আর 24 করলে কত হয়ে যাবে? 5 7 75। ঠিক আছে,
এখন প্রশ্নে বলেছে যে জ্যেষ্ঠ ব্যক্তির বয়স কত বর্তমানে, তাহলে বর্তমানে আমাদের মোট অনুপাতে 6 5 11 আর 4 15, 15 মানেই 75, জ্যেষ্ঠ ব্যক্তি কত 6, 6 মানে কত 5 15 75, 5 6 30 বছর আমাদের অ্যান্সার। ঠিক আছে, জ্যেষ্ঠ ব্যক্তির বয়স 30 বছর। নেক্সট। আচ্ছা, এবারে 45 নম্বর প্রশ্নে বলেছে একটি একই মুদ্রিত মূল্য বিশিষ্ট একই ধরনের পণ্যের ক্ষেত্রে 5টি কিনুন 6টি পান এর মতো স্কিমে ছাড় কত হবে। দেখো, ছাড় 5টা কিনুন 6টা পান বলেছে, অনেকে কি করে এটা 5-এ 1 ছাড় দিয়ে দেয়। কেন? কারণ তুমি তো 5টা কিনছো 6টা পাচ্ছ, তার মানে তোমাকে ছাড় দিচ্ছে কটা, তুমি নিচ্ছ 6টা, তার মধ্যে একটা ফ্রিতে পাচ্ছ, তাহলে 6-এ 1 ছাড়। ঠিক আছে, শতকরা কত 6-এ 1 মানে কত 16.2/3%। এটা কাটাকাটি করবে 16.2/3%। নেক্সট। এবারে 47 নম্বর, নিম্নে প্রদত্ত কোনটি একটি মৌলিক সংখ্যা। তো এখানে কোনটা মৌলিক সংখ্যা জানতে চেয়েছে। তো এই জায়গাটায় এটা আমাদের দেখো, আমরা তো এখানে জানি এটা অ্যান্সার এইটাই হবে 373 মৌলিক, এটা জানা আছে, তাই এটা টিক মেরে বেরিয়ে যেতে পারো তুমি, তোমার যদি জানা থাকে। যেমন এখানে আমি জানি, তো না হলে কি করতে হবে, তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, চেক করার জন্য তুমি এইভাবে করে দেখো, আমি একটাকে দেখাবো, বাকিগুলোকে আর দেখাবো না, এগুলোকে তোমরা নিজেরা চেক করে দেখবে কত দিয়ে ভাগ যায়। এটা যদি আমি করি, শেষে 7 আছে তাই না, তাহলে কোনো জোড় সংখ্যা দিয়ে বিজোড় সংখ্যাকে ভাগ যায় না। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা দিয়ে যখন যাচ্ছে না, আমরা কি করতে পারি, 1 2 3 দিয়ে চেক করতে পারি। 3 দিয়ে 3 কাটা গেল, 7 4 11, 3 দিয়ে যাবে না। 5 দিয়ে তো যায় না, শেষে 5 থাকতে হয়। 7 6 তো জোড় হবে না, 7 দিয়ে কি যাবে দেখি, 6 7 42, 1 7 17 যায় না। 9 দিয়ে কি যাবে না, কারণ 3 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে কি করে যাবে, তাই না। 3 দিয়ে যেতে, সে 3 দিয়ে না গেলে সেটাকে 9 দিয়েও যায় না। তারপরে তোমার 11 দিয়ে দেখি, 11 দিয়ে যাবে, 3 11 33, না যাবে না। এইভাবে করে তোমাদের চেক করতে হয়। তো 12 দিয়ে দেখবো, 12 জোড় দেখবোই না। 13 দিয়ে দেখবো, 3 13 39, 7.5 47 হবে না। তারপরে তোমার 14 দিয়ে হবে না, কারণ জোর। 15 দিয়ে হবে না, কারণ শেষে 5 বা 0 নেই। তারপরে 16 দিয়ে হবে না, জোর। 17 আমাদের বিজোড়, 17 দিয়ে যেতে পারে। 17 দুগুণি 34, 34, তাহলে 6 3 9 97 হবে না, 17 দিয়ে 97 কে যায় না। 19 দিয়ে, এইভাবে করে চেক করতে হয়। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে করতে অটোমেটিক দেখবে একসময় মনে ঢুকে যাবে যে কি কি মৌলিক সংখ্যা রয়েছে। তো এবার 19 দিয়ে যদি দেখি, 19 দুগুণি 38, 38 আছে 5 57, 3 19 57, 19 দিয়ে যাবে। 19 গুণ 23 করলে তোমার কত হয়, 437 হয়। এইভাবে করে এই দুটো তোমরা কত 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 গুণ করলে পাওয়া যায় সেটা চেক করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, আর মৌলিক আমাদের অ্যান্সার হচ্ছে এটা 373। নেক্সট। এইবার এই প্রশ্নটা দেখো, 48 নম্বর কি চেয়েছে প্রশ্নে, চেয়েছে যে 2011 সালে স্টেশন এ পরিদর্শন করা লোকের সংখ্যার সাথে একই বছরে স্টেশন বি পরিদর্শন করা লোকের মধ্যে পরম পার্থক্য। স্টেশন এ 2011 আর স্টেশন বি, তাহলে এই দুটোর পার্থক্য, পরম পার্থক্য মানে পার্থক্য করে সেটা ধনাত্মক হবে, সেটাই বল পরম পার্থক্য বলে। 6 আছে কতলের সাথে 1, 6 আছে কতলের সাথে 1, 5 আর 2 7, 211, 211 অপশন ডিতে আছে, অপশন 4-এ আছে। এইবারে 49 বলেছে আমি 10 কিমি প্রতি ঘন্টা গতিতে 2 ঘন্টায় আমার গন্তব্যে একদম সঠিক সময়ে পৌঁছাই, তাহলে গন্তব্যের দূরত্ব কত, বেগ গুণ সময় করলেই দূরত্ব পাওয়া যায়, 10 দুগুণি 20। ঠিক আছে, 20 কিমি হলো দূরত্ব। বলেছে গতি 5 কিমি যদি বাড়িয়ে দেই তাহলে কতক্ষণ আগে পৌঁছাবো। তাহলে 5 কিমি বাড়ালে, আগে ছিল 10 কিমি গতি, এখন 5 বৃদ্ধি করলে কত হয়ে যাবে, 15 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দূরত্বকে আবার বেগ দিয়ে ভাগ করে দেবো, সময় পেয়ে যাব, টাইম পেয়ে যাব। চলো কাটাকাটি করব, 5 দিয়ে 4, 4 5 20, 3 5 15, 3/4 মানে তোমার 3/4। এটা তো আমাদের কিসে আছে, ঘন্টায় আছে, আমি এটাকে মিনিটে নিয়ে যাই। 3 দিয়ে কাটবো, 3 20 60, 4 20 80 মিনিট, 80 মিনিট। তাহলে প্রথমে লাগছিল 2 ঘন্টা মানে 120 মিনিট, 2 ঘন্টা মানে 120 মিনিট, পরে লাগছে 80, তাহলে কত মিনিট সেভ হচ্ছে, 40 মিনিট সেভ হচ্ছে, 40 মিনিট আগে পৌঁছাবো। নেক্সট। এই একটা প্রশ্ন, 53 নম্বর প্রশ্ন বলেছে 2 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করে, তাদের মধ্যে একজন অন্যজনের চেয়ে 9 নম্বর বেশি পেয়েছে,
তার নম্বরটি ছিল তাদের দুজনের নম্বরের সমষ্টির 56%, তাদের প্রাপ্ত নম্বর কত? দেখো এই কোশ্চেনটা আগে বেসিক ভাবে করব, তারপরে এক্সামে কি করতে সেটা আমি দেখাবো, ঠিক আছে? দেখো 9 নম্বর একজন অন্যজনের থেকে 9 নম্বর, তাহলে একজন যদি n নম্বর পায় আর একজন পেয়েছে কত, n যোগ 9, তাই না? একজন অন্যজনের থেকে 9 নম্বর বেশি পেয়েছে। আচ্ছা, এবার বলেছে তাদের দুজনের নম্বরের সমষ্টির 56%, তার নম্বরটি, তার নম্বর মানে যে বেশি পেয়েছে সেইটা, যে বেশি পেয়েছে সেইটা তোমার দুজনের নম্বরের সমষ্টি, দুজনের নম্বরের সমষ্টি কত, এই দুটো যোগ করলে কত পাবো, 2n প্লাস 2n, বড় হাতে লিখেছি, 2n প্লাস 9, এই সমষ্টির দুজনের নম্বরের সমষ্টির 56% যদি আমি করি, তাহলে আমি কি পেয়ে যাব, তার নম্বর মানে যে বেশি পেয়েছে, অর্থাৎ বেশি পেয়েছে কোনটা, এটা n প্লাস 9। তো এটাকে সমাধান করে n এর মান বের করতে হবে, কাটাকাটি করে এটা সমাধান করে দিই। 4 দিয়ে করলে তোমার 4 14 56, 4 25 100, দেখো 14 দুগুনি 28 n, 9 14, দাঁড়াও এটা কিরকম ঘিজিমিজি হয়ে গেল, 14 দুগুনি 28 n, ঠিক আছে? তারপরে তোমার 9 14 যদি করি, 9 14 হয়ে যাবে তোমার 126 প্লাস 126 সমান 25 দিয়ে করলে 25 n প্লাস 9 25 225। তো এইটা এপাশে গেলে বিয়োগ হয়ে যাবে 28 থেকে 3 n, এইটা পাশে গেলে এইটার থেকে বিয়োগ হয়ে যাবে 225 থেকে 126 বিয়োগ করলে হবে কত, 5 9 6 6 কত দিলে 15 হবে 9 99, ঠিক আছে? তাহলে 3 দিয়ে কাটলে 3 33 99, অর্থাৎ আমাদের n এর মান 33, এইটা 33, তাহলে এইটা কত হবে, 33 9 42, এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? অপশন এ বা অপশন 1 এরটা কারেক্ট অ্যান্সার। এখন এই কোশ্চেনটাই পরীক্ষার সময় আসলে তুমি কি এই ডিটেলস করার কোনো দরকার আছে? তুমি চাইলে এটা করতে পারো, কারণ এইটুকু টুকলেই, প্রথম এইটা টুকলে তুমি মৌখিকভাবে যে 14 দুগুণে 28 থেকে 25 গেলে 3, তারপরে তোমার এই 225 থেকে 126 গেলে 99, 33, তাহলে 33 একটা অপশনে, এইটা অ্যান্সার। অথবা আমরা কি করতে পারি, অপশন টেস্ট করতে পারি, ঠিক আছে? অপশন দেখে ডাইরেক্ট করব অপশন টেস্ট, ঠিক আছে? অপশন টেস্ট করলে তুমি দেখো 42 আর 33 যখনই যোগ করবে, 42 আর 33 যোগ করলে হয়ে যাবে 75, 75 মধ্যে বড়টা 42, করে দেখো এটা কত শতাংশ হয়, করে দেখি এটা কত শতাংশ, 56 হলেই আমাদের মিলে যাবে, তাই না? 15 ইসে তোমার কত দিয়ে কাটতে পারি, ইসে 3 দিয়ে, 3 25 75, 3 14 42, 25 দিয়ে 4 25 100, 4 14 56, তার মানে এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইভাবে অপশন টেস্ট করেও করতে পারো, ক্লিয়ার? আচ্ছা নেক্সটে যাব। এখনো অনেকে আছো ভিডিওটিকে লাইক করোনি, তো যারা লাইক করোনি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, ঠিক আছে? যদি ভালো লাগে, কারণ এই যে আমি ক্লাস দিচ্ছি ফ্রিতে, ফ্রি ক্লাসের গুরুদক্ষিণে কি হয়, তোমাদের লাইক এবং কেমন লাগছে সেই কমেন্টটা, তাই না? যদি তোমাদের কমেন্ট করো তাহলে আমার ভালো লাগে যে ক্লাস সবার ভালো লাগছে। আচ্ছা এটা কত নম্বর দেখলাম, এটা 69 নম্বর। বলেছে এ ও বি একসঙ্গে একটি কাজ 5 দিনে শেষ করতে পারে, তারা 4 দিন একসঙ্গে কাজ করেছে এবং তারপর বি কাজ ছেড়ে চলে যায়। এ ও বি 5 দিনে শেষ করতে পারে, 4 দিন একসঙ্গে করেছে, তাহলে এ আর বি 4 দিনে কতটা করেছে, এ আর বি 4 দিনে 4/5 করেছে, তাহলে বাকি কত থাকে বলো? টোটাল কাজ আমাদের কত হয়, 5 ভাগের 5 ভাগ, তার থেকে 5 ভাগের 4 ভাগ হয়ে গেছে, বাকি থাকবে 5 ভাগের 1 ভাগ, কারণ 5 থেকে 4 বিয়োগ করে দেবো, কারণ 5-এর 4 কাজ হয়ে গেছে, বাকি থাকবে 5 ভাগের 1 ভাগ। বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। এবার বলেছে যে বি ছেড়ে চলে যাচ্ছে, আরো 2 দিন সময়ে এ অবশিষ্ট কাজ করছে, তার মানে এই 1/5 অংশ কাজ, এত অংশ কাজ কে করছে, এ করছে 2 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে, এক অংশ করতে বেশি সময়, 5 দুগুণি 10 দিন লাগবে, কারণ 1/5 থেকে 1 বড়, 5 ভাগের 1 ভাগের থেকে 1 ভাগ 1 সম্পূর্ণ বড়, তাহলে 5 কোনাকুনি উপরে গুণ হয়ে গেলে 5 দুগুণি 10 দিন লাগছে, কত লাগবে, 10 দিন, বড় বের করার সময় উপরে বড়টা গুণ করতে হয়, তো 10 দিন এটা আমাদের অ্যান্সার। এটাই চেয়েছে একা কত দিনে সমগ্র কাজটা করতে পারবে। নেক্সট, এইবারে 71, যদি এত এবং এক্স 0 থেকে বড় হয়, এক্স এর মান কত, দেখো এক্স 0 থেকে বড়, তার মানে এখানে এক্স স্কোয়ার সমান 48 গুণ 75, তো এটাকে আমি একটু ভেঙে লিখি, 3 ষোলো 48 আর 75কে 3 25 75 লিখছি, তাহলে দেখো এক্স সমান এক্স কত হবে, কারণ আমরা জানি
দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, প্রথম পদ গুণ চতুর্থ পদ, তো এই দুটো গুণফল সমান হয়ে যায় এই দুটোর গুণফলে, সেটাই আমি লিখেছি। তাহলে বর্গ রয়েছে সেটা তুলে দিলে এপাশে বর্গমূল হয়ে যাবে। তাহলে দুটো 3 থেকে বর্গমূল করলে একটা 3, 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5, 4 5 20, 3 20 60 আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 72 নম্বর প্রশ্নে বলেছে 1083-কে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে। যখনই আমাদের গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ চাইবে তখন আমরা কি করব, তার উৎপাদক বের করব। এটা কত দিয়ে যাবে, 3 8 আর 1 9, 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে তোমার 3 3 9, 1 8 18, 3 6 18, 3 1 3, 361-কে 19 দিয়ে যায়, 19 19 361। তার মানে আমাদের দেখো 19 তো বর্গাকারেই আছে, 19 তো দুটোই আছে 19-এর স্কয়ার, কিন্তু 3 একটা আছে, তাহলে আরেকটা যদি 3 গুণ করে দেই তাহলেই আমাদের এটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ হয়ে যাবে। তার মানে 3 আমাদের অ্যান্সার হবে। তাহলে 3 স্কয়ার পূর্ণবর্গ হয়ে যাবে, দুটোই পূর্ণবর্গ থাকা মানে সব পুরো সংখ্যাটা পূর্ণবর্গ। ওকে, তাহলে 3 অ্যান্সার। নেক্সট, ও আচ্ছা, সব কোশ্চেন কমপ্লিট। দেখো, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরে নতুন কোনো ক্লাসে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।